সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে কোর্স নাম্বার PS103 কোর্সের নাম গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইউকে ইউএসএ ফ্রান্স। আজকে তোমাদের সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। আমরা জানি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই না, বিশ্বের সব দেশের রাজনৈতিক ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক রীতিনীতি বা শাসনতান্ত্রিক নীতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে রাজনৈতিক দল সম্পর্কে কোনো কিছু উল্লেখ আমরা সংবিধানে কখনো দেখি না। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা সাধারণভাবে শাসনতান্ত্রিক রীতিনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল সম্পর্কে সংবিধানে কোনো উল্লেখ আমরা দেখি না। এমনকি আমরা অন্যভাবে বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থার উদ্ভব সাধারণভাবে সংবিধানে লিখিত কাঠামোর বাইরে গঠিত হয়। কারণ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যারা রচনা করেছিলেন, তারা কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থার পক্ষপাতী কেউ ছিলেন না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের যে আবির্ভাব তারা কেউ পছন্দ করতেন না। এই বিষয়ে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা জানি প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মনোভাবও একই রকমই ছিল। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থার কখনো পক্ষপাতী ছিলেন না। তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক ইতিহাসের শুধুমাত্র রাজনৈতিক এই দলের যে আবির্ভাব বা রাজনৈতিক দল ব্যবস্থার যে একটি গুরুত্ব বহন করবে, সেই বিষয়টিকে প্রথম গুরুত্ব সহকারে দেখেন হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেফারসনের পরবর্তী সময় থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থার আবির্ভাব দেখতে পারি। এমনকি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে যাকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলা হয় ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর যে একটি ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক দল ব্যবস্থাকে আমরা কখনো দেখতে পারিনি, এবং সেখানেও সেটির কখনো উল্লেখ ছিল না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতাগণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক দল ব্যবস্থা যেহেতু তারা পক্ষপাতী ছিলেন না, এজন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলকে একটি অপ্রয়োজনীয় একটি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের দ্বিতীয় মেয়াদে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই সময় পরবর্তী সময় তখন দুটি রাজনৈতিক দলের উদ্ভব হয়। একটি হচ্ছে আলেকজান্ডার হ্যামিল্টনের যুক্তরাষ্ট্রীয় দল ব্যবস্থা, এবং আরেকটি হচ্ছে জেফারসনের যুক্তরাষ্ট্র বিরোধী দল ব্যবস্থা। তো একটি ব্যবস্থা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার পক্ষপাতী, আরেকটি ছিল পক্ষপাতী না। তো এই দুটি দলের পরবর্তী সময়ের আমরা রূপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দুটি বৃহৎ রাজনৈতিক দলকে আমরা পরবর্তী সময় দেখি। একটি হচ্ছে কি ডেমোক্রেটিক পার্টি, আর একটি হচ্ছে রিপাবলিকান পার্টি। আমরা জানি বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় সাধারণভাবে বৃহৎ দুটি রাজনৈতিক দল আমরা দেখতে পাই, একটি ডেমোক্রেটিক আর একটি হচ্ছে রিপাবলিকান পার্টি। এই দুটি দলের সর্বক্ষেত্রে আধিপত্য থাকার কারণে এজন্যই আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাটা হচ্ছে গিয়ে দ্বিদলীয় শাসন ব্যবস্থা। তার মানে এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও অন্য কোনো রাজনৈতিক দল নেই, অবশ্যই আছে, কিন্তু সেগুলোর কোনো কার্যক্ষেত্রে কোনো কার্যকারিতা আমরা কখনো দেখতে পারি না। তো আজকে
তোমাদের এর সাথে এখন আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। তো আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল সিস্টেমে তাদের যে মূল যে সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তার মধ্যে প্রধানতম আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানতম বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় শাসন ব্যবস্থা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদল বা দুটি দলকে আমরা পর্যায়ক্রমে আমরা জানি, একটি ডেমোক্রেটিক দল আর একটি হচ্ছে রিপাবলিকান দল। তো একটি দলকে আমরা এই দুটি দল পর্যায়ক্রমে ক্ষমতাসীন এবং বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় এবং এই দুটি দলের এই যে পর্যায়ক্রমে ক্ষমতায় আসা যাওয়ার মধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল হয়ে থাকে। এবং এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে আরও যে ছোটোখাটো যে সকল রাজনৈতিক দল আমরা দেখতে পাই, তার মধ্যে হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক শ্রমিক দল, সমাজতান্ত্রিক কমিউনিস্ট পার্টি। কিন্তু এ সকল রাজনৈতিক দলের প্রভাব বা ক্ষমতায় আসীন হয়ে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এছাড়া মার্কিন কংগ্রেস নির্বাচনে তারা সাধারণভাবেই অংশগ্রহণ করতে পারে না। সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় এই ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির এর একটি যৌথ সম্মিলনের মাধ্যমে তারা 95% তারা মিলিতভাবে তারা ভোট পেয়ে থাকে। মিলিতভাবে আমরা বলতে পারি যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি এই মিলিতভাবে তারা 95% নির্বাচনে তারা দখল করে রাখে। এছাড়া যে বাদবাকি যে 5% আছে সেটি অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দল তারা পেয়ে থাকে। তো এজন্য অবশিষ্ট এই 5% এর অংশীদার এই ছোটোখাটো রাজনৈতিক দল হওয়ার কারণে তারা কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আমরা দ্বিদলীয় বা দুই দল বিশিষ্ট একটি রাজনৈতিক ব্যবস্থা বা দুই দল বিশিষ্ট একটি দেশ রাজনৈতিক ব্যবস্থার পরিচালিত একটি দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা চিনে থাকি। এরপরে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য দেখব হচ্ছে কি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ভিন্নতা। সাধারণভাবে অধ্যাপক মার্ফি এবং অধ্যাপক হচ্ছে বার্নিস্টেন তাদের যৌথ গবেষণার মাধ্যমে তারা সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থাটা যে গড়ে উঠেছিল, তারা সাধারণত কেন্দ্র এবং রাজ্যর কেন্দ্রিক তারা দুটি বৈশিষ্ট্যের কথা তারা উল্লেখ করে। সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থাটা সবচেয়ে বেশি শক্তিশালী, এই দুটি দলের একটি পর্যায়ক্রমে তাদের যে অবস্থানটা মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে এবং এজন্যই এখানে দীর্ঘদিন ধরে আর অন্য কোনো রাজনৈতিক দলের আমরা অস্তিত্ব দেখতে পাই না। এবং দ্বিদলীয় ব্যবস্থাটা সাধারণভাবে জাতীয় পর্যায়ে তারা শক্তিশালী, কিন্তু যদি আমরা রাজ্য পর্যায়ে যদি আমরা দেখি, তো রাজ্য পর্যায়ে দীর্ঘদিন ধরে কিন্তু একাধিক আমরা রাজনৈতিক দলের অস্তিত্ব দেখতে পাই। এর অর্থটা হচ্ছে গিয়ে কেন্দ্র বা কেন্দ্র শাসিত সরকার ব্যবস্থায় আমরা এই দুটি দলের প্রাধান্য দেখলেও আমরা রাজ্য বা তাদের যে অঙ্গরাজ্যগুলোর মধ্যে কিন্তু আমরা দেখি এই ছোটোখাটো রাজনৈতিক দলের প্রাধান্য আমরা দেখতে পাই। এছাড়া সাধারণভাবে আমরা রাজ্যর দিকে যদি আমরা রাজ্য রাজনীতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে ছোটোখাটো যে সকল রাজনৈতিক দল বা তাদেরকে আমরা তৃতীয় শক্তি হিসাবেও তাদেরকে আমরা আখ্যায়িত করতে পারি। এই তৃতীয় শক্তি যদিও তারা সরকার গঠন করতে তার উল্লেখযোগ্য কোনো ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারে না, কিন্তু তারপর তারা সরকারের নীতি নির্ধারণে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করে থাকে। তো এভাবে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য এবং কেন্দ্রীয় রাজ্যের মধ্যে তাদের যে সমর্থনগত নির্বাচক মণ্ডলী কর্তৃক তাদের যে সমর্থনের যে ভেদাভেদ রাজনৈতিক দলগুলোকে সেটি আমরা দেখতে পারি। তো এজন্য আমরা বলি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে জনসাধারণের মধ্যে সমর্থনের ক্ষেত্রে ভিন্নতা আছে। এরপর আমরা দেখব হচ্ছে বিকেন্দ্রীয়িত শাসন ব্যবস্থা বা বিকেন্দ্রীয়িত দল ব্যবস্থা। তো মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক এবং যে রিপাবলিকান দলগুলো আছে সেটি মূলত হচ্ছে কি আঞ্চলিক এবং রাজ্য দল।
একটি অঞ্চলের দিকে একটি প্রাধান্য বেশি, আরেকটি হচ্ছে গিয়ে রাজ্য বা প্রভিন্সিয়াল দিকে আরেকটির প্রাধান্য আমরা দেখতে পাই। যেহেতু তারা সাধারণভাবে রাজ্যগুলোর শাখা বা জাতীয় নেতৃত্বের এর ক্ষেত্রে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা রাজ্য শাখা সাধারণভাবে তারা মনোনয়ন এবং প্রার্থিতা তারা সাধারণভাবে পেয়ে থাকে। তো এজন্য দেখা যায় যে রাজ্য এবং আঞ্চলিক পর্যায়ে তাদের একটি মূল সংগঠনটি থাকে হচ্ছে গিয়ে দলের মূল যে নিয়ামক যে শক্তিটা। তো সাধারণভাবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো সাধারণভাবে সরাসরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সাথে তারা অংশগ্রহণ করে থাকে এবং এজন্য তারা রাষ্ট্রপতি নির্বাচনের যে যখন প্রার্থিতা হয়ে থাকে তখন সাধারণত 50টি রাজ্যই সাধারণভাবে একই দলভুক্ত সদস্যগণ সাধারণভাবে একসাথে তারা মিলিত হন এবং পরবর্তী প্রত্যেক অঙ্গ সংগঠন বা প্রত্যেক যে সকল সংগঠন আছে তো সেগুলো সংগঠন পরিচালনার ক্ষেত্রে সাধারণভাবে কেন্দ্রীয় থেকে রাজ্য সরকারের ভূমিকাটা আমরা অনেক সময় তারা বেশি দেখে থাকি। কারণ হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্র এবং অঙ্গ রাজ্যগুলোর মধ্যে যে একটি ভেদাভেদ আছে, আর রাজ্যগুলো সাধারণভাবে নির্বাচিত হয় হচ্ছে গিয়ে জনসাধারণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এজন্য তাদের শাসন ব্যবস্থাটা অনেক সময় বিকেন্দ্রীয়িত দল ব্যবস্থা এবং অনেক সময় দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতি তিনি যদি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন এবং কি তার মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের সদস্যরা অনেক সময় অন্য দলেরও হতে পারে। তো এজন্যই যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যখন একটি সামগ্রিক দল ব্যবস্থাটা যখন দেখি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ঘটনাক্রমে শুধু এটাই না যে শুধুমাত্র একটি দলের প্রাধান্য উভয় উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে থাকবে। সাধারণভাবে দেখা যায় যে দুটি দল এই প্রধান দুটি রাজনৈতিক দল মিলিয়েই কিন্তু উচ্চকক্ষ আর নিম্নকক্ষ সাজানো হয়ে থাকে। এখন যে দলের প্রাধান্য বা যে দলের গ্রহণযোগ্যতা কংগ্রেসের মধ্যে সবচেয়ে বেশি সেই দলই সাধারণত ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা কংগ্রেসের পরবর্তী সময় তাকে দেখতে পারি। তো এখন এরপরে আমরা দেখব হচ্ছে আঞ্চলিকভাবে প্রভাব সৃষ্টি। সাধারণত ডেমোক্রেটিক দলকে আমরা বলি দক্ষিণাঞ্চলের দল এবং রিপাবলিকান দলকে বলি উত্তর পশ্চিমাঞ্চলের দল। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এক সময় শুধুমাত্র দক্ষিণাঞ্চলের অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দক্ষিণাংশের বাসিন্দা তারা ডেমোক্রেটিক দলকে সমর্থন করতো, আর যারা উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দা তারা সাধারণত রিপাবলিকান দলকে তারা সমর্থন করতো। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের লোক সংখ্যাও অনেক বেশি বেড়ে গেছে এবং এই যে আঞ্চলিক যে একটি প্রভাব সেই প্রভাবটা আমরা কিছুটা কম দেখতে পারি। এছাড়া হচ্ছে যে পুঁজিবাদের বিকাশের ফলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সব অঙ্গ রাজ্যে পুঁজিবাদী বিস্তার লাভ করার ফলে এখন জাতীয় ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণভাবে এই আঞ্চলিক যে একটি প্রভাব বা কোনো একটি বিশেষ দলকে বা একটি অঞ্চলের কারণে আঞ্চলিকভাবে একটি দলের প্রতি সমর্থন তৈরি করা এই জিনিসটির প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুটা হলেও এখন কম। কিন্তু একসময় সাধারণভাবে ডেমোক্রেটিক দলকে বলা হতো দক্ষিণাঞ্চলের দল আর রিপাবলিকান দলের সমর্থক হতো উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। কিন্তু বর্তমানে পুঁজিবাদের বিকাশের ফলে বা আমাদের যে একটি অর্থনৈতিক ব্যবস্থা সেটি পুঁজিবাদী ব্যবস্থায় রূপান্তরের কারণে এখন এই অঞ্চলভেদে ভিন্নতা এখন আর নেই। এখন মানুষ প্রত্যেকেই তার নিজস্ব লাভ এবং সুবিধা অনুযায়ী তার নিজস্ব একটি রাজনৈতিক দল বা নিজস্ব একটি পলিটিক্যাল পার্টিকে তারা সমর্থন করে আসে। তো এরপরে আমরা দেখব হলো মতাদর্শের মধ্যে সাদৃশ্য। তো সাধারণভাবে প্রতিটি রাজনৈতিক দলের কিছু গুরুত্বপূর্ণ কিছু এজেন্ডা আছে, নির্বাচনে যাওয়া, নির্বাচিত হবার, সরকার গঠন করার, জনমতের প্রাধান্য। তো আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ দুটি রাজনৈতিক দল আমরা দেখতে পারি, তো তাদেরও যে নীতিগত দিক থেকে তাদেরও যে একটি মিল আছে, সেই মিলগুলোর মধ্যে আমরা তুলনামূলকভাবে খুব একটা পার্থক্য আমরা দেখতে পারি না। তো
তো উভয়ই একটি বিশেষ শ্রেণী স্বার্থকে সুবিধা প্রদান করে থাকে। উভয়ই সরকার গঠন করার বা নির্বাচিত হবার তাদের একটি ইচ্ছা শক্তি বা তাদের একটি আকাঙ্ক্ষা আছে। তো এজন্য আমরা দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের এই যে চাওয়া পাওয়াটার সাথে উভয় দলের যে একটা আদর্শগতভাবে মিল থাকার কারণে উভয় তৃতীয় কোনো রাজনৈতিক দল সেখানে আর কোনো আবির্ভাব ঘটাতে কখনো পারে না। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি, সমর্থনের ভিত্তিতে অনির্ধারিত। তো সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি লগ্ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যেহেতু দুটি দলের অস্তিত্ব বা দুটি দলের আবির্ভাব তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে তাদের পরিলক্ষিত হয়। তো এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে তাদের ভিতরে প্রথম থেকেই শুরু থেকেই একটি নীতি বা আদর্শ পরিলক্ষিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণত তো দুটি দলের বাইরে আর অন্য কোনো রাজনৈতিক দলকে কখনো গুরুত্ব প্রদান করবে না। এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখি স্বার্থবাদীদের প্রাধান্য। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক দল ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটিটি হচ্ছে এটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় নীতিটা খুব বেশি কড়াকড়ি না থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যারা নির্বাচক মণ্ডলী, সেই নির্বাচক মণ্ডলীটা কিন্তু নির্ধারণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কারণ দলীয় প্রার্থী মনোনয়ন, নির্বাচন বাছাই করা এবং নির্বাচনে অংশগ্রহণ করার পর যখন দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দলীয় ভিত্তিটা খুব দুর্বল এবং সেই সময় দেখা যায় যে দলের তার নিজের আমরা অনেক সময় দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বা যারা সরকার গঠন করছে তারা অনেক সময় ব্যবসায়ী বা রাজনীতির বাইরেরও লোক। এর কারণটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ভিত্তিটা অতটা মজবুত না এবং এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নির্বাচক মণ্ডলী জনগণের তখন দেখে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থটাকে আসলে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ জনসাধারণের সামনে বেশি তুলে ধরতে পারবে এবং তাদের স্বার্থটা সে সময় রক্ষিত হয়। জনগণের স্বার্থ বা আমরা যাকে বলি নির্বাচক মণ্ডলীর সামর্থ্য এবং যোগ্যতাকে যেই গোষ্ঠী বা যেই ব্যক্তি গুরুত্ব সহকারে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সাধারণত তাকেই পরবর্তী সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করে থাকে। তো এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রে কেন দ্বিদলীয় শাসন ব্যবস্থা টিকে আছে বা মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুটি দল এই দুটি দলের একসাথে টিকে থাকার পিছনে কারণগুলো কি। সাধারণভাবে আমরা দেখি যে প্রথমটি হচ্ছে গিয়ে সাংবিধানিক কারণ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা দ্বিমেরু ও কেন্দ্রিক বা দুটি মেরুর মধ্যেই সাধারণভাবে আমরা দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু তো সাংবিধানিকভাবে দুটি দলের অস্তিত্বই দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে তারা দেখে আসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি লগ্নর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেহেতু সাংবিধানিকভাবেই তারা দুটি দল দেখে থাকে, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুটি দলের প্রতি একটি বিশ্বাস বা একটি আস্থা স্থাপিত হয়েছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা দেখি যে দীর্ঘদিন ধরে দ্বিদলীয় শাসন ব্যবস্থা তাদের মধ্যে টিকে আছে। আর এছাড়া হচ্ছে গিয়ে এরপরে দেখি হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি। সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটি আইনসভা সেটি গঠিত হয় হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই নির্বাচন পদ্ধতির উপরে ভিত্তি করে, যে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন নির্বাচিত হন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে থাকেন তিনি পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ দলের অনেক সময় সমর্থন নাও পেতে পারেন। তো সাধারণত এই দুটি বিষয় থাকার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দলের সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আমি তোমাদের সাথে আগেও
বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে দল থেকে নির্বাচিত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য সেই দল থেকে নির্বাচিত নাও হতে পারে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে কেন্দ্র এবং 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 প্রদেশের মধ্যে যে শাসন ব্যবস্থা, আমরা দুই দলের সংমিশ্রণই আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক নির্বাচনী এলাকা। কংগ্রেস সাধারণত নির্বাচনী এলাকাকে প্রত্যেকটি আলাদা আলাদা সেক্টরে তারা বিভক্ত করে থাকে। তো প্রতি জেলা থেকে একজন যিনি প্রতিনিধি সভা নির্বাচনে নির্বাচিত হন। এক্ষেত্রে যে অঞ্চলে যে দলের প্রাধান্য বেশি সেই অঞ্চল থেকে সেই দল সাধারণভাবে নির্বাচিত হয়ে থাকে। তো এছাড়া হচ্ছে কি আরও কিছু সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কারণ আছে। তার মধ্যে হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি দীর্ঘ ঐতিহ্য আছে। সাধারণত ভোটাররা যে অঞ্চলে যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্রীয় অঙ্গরাজ্যগুলো গঠনের ক্ষেত্রে যেই অঙ্গরাজ্যে যেই দলের সমর্থন সবচেয়ে বেশি বা সমর্থনের ভিত্তিতে গড়ে ওঠে, সেই দলের ভোটাররা সেই অঙ্গরাজ্যের ভোটাররা সাধারণত সেই দলের ঐতিহ্য ধারাবাহিকতা রক্ষার জন্য সেই দলকে তারা সমর্থন দিয়ে থাকে। তো এছাড়া আরও যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঐতিহাসিক কারণ, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে এই দ্বিদলীয় একটি ব্যবস্থা টিকে আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা সংবিধান প্রণেতাগণ, যারা সংবিধানের রচনা করেছিলেন, তারা সবাই ব্রিটেন বা ব্রিটিশ থেকে আগত এবং ব্রিটেনে সেই সময় প্রচলিত হুইগ এবং টরি দলের অভিজ্ঞতা তাদের সামনে বেশি ফুটে উঠেছে। এবং পরবর্তীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বা স্বাধীনতা যখন রচিত হয়েছিল, তো স্বাধীনতা রচনা হবার পর থেকে সংবিধান রচনা করার পূর্বে সংবিধান রচয়িতাদের মনে একটি পক্ষ অবশ্যই যুক্তরাষ্ট্রীয় সরকারের পক্ষের একটি দল গঠিত হয়েছিল এবং আরেকটি দল যুক্তরাষ্ট্রীয় সরকারের বিপক্ষে গঠিত হয়েছিল। এবং এছাড়া আর তৃতীয় কোনো শক্তি বা তৃতীয় কোনো দল মার্কিন যুক্তরাষ্ট্রে সে সময় তখন আবির্ভাব ঘটেনি। এবং যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যেহেতু ইতিহাস এবং ঐতিহ্যকে সবচেয়ে বেশি সমর্থন করেন, এবং এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আর তৃতীয় কোনো দল সে সময় তখন গড়ে ওঠেনি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থা টিকে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকেই সাধারণত দুই দলের প্রতি জনগণের যে একটি সমর্থন, এবং এই সমর্থনের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় আর কোনো রাজনৈতিক দল আবির্ভাব ঘটেনি। এবং দেশটির প্রায় 220 বছরের রাজনৈতিক ইতিহাসে আর অন্য কোনো রাজনৈতিক দল কখনো ক্ষমতায় অধিষ্ঠিত হবার জন্য কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারেনি। এবং এই ব্যবস্থা যে এই দুটি দলের সম্মিলনে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক ব্যবস্থা গঠিত হচ্ছে, তার টিকে থাকার পেছনে তার কোনো আর তৃতীয় কোনো দল আসেনি। এজন্য কারণ দুটি দলের মধ্যে যে ওইরকম কোনো মৌলিক কোনো পরিবর্তন আসলে নেই। তো দুটি দলেরই তারা বিশেষ স্বার্থের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং প্রত্যেকের স্বার্থই আমরা যদি দেখি যে উভয় দলের ব্যক্তি স্বার্থ এবং জাতির স্বার্থের মধ্যে খুব একটি পার্থক্য আমরা কখনো দেখতে পারি না। এবং যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সাধারণত এর চেয়ে বেশি পরিবর্তনে তারা কখনো পক্ষপাতী নয়, কারণ জনগণের স্বার্থ এবং সরকারের স্বার্থের মধ্যে একটি সম্মিলন ঘটেছে। এবং এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে দ্বিদলীয় শাসন ব্যবস্থা টিকে আছে। তো আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।